ভাই আর মায়ের সাথে লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে আমরা গেছিলাম গুজরাট বেড়াতে। আমার জীবনে এই গুজরাট ট্যুরটা একটা স্পেশাল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। মায়ের এই বয়সে এত দূর ঘোরা আর এত কিছু দেখা সব কিছু সম্ভব হয়েছে আমার ভাইয়ের জন্য। ওর চেষ্টা আর ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। ভাই সবসময়ই বলেছে মায়ের 3টে ধাম দেখা হয়ে গেছে, মাকে আমাকে দ্বারকা দেখাতেই হবে। মানে দ্বারকা তো একটা ধাম, 4টে ধামের মধ্যে একটা ধাম দ্বারকাটা মায়ের দেখা ছিল না, মাকে দেখাতেই হবে। কিন্তু আমরা সবসময় ওকে বলতাম যে মা কি পারবে, কিন্তু তবুও ওর ওর মনের জোর আর মানে মনের থেকে যে ইচ্ছাটা হয়েছে সেটা ও সম্ভব করে দেখিয়েছে। মাকে নিয়ে খুব সুন্দর করেই আমরা গুজরাট ঘুরেছি। প্রথমেই আমি বলে রাখি, আমি কোনো ট্রাভেল ব্লগার নই। আমি আপনাদের কাছে কোনো কিছুর কোনো ইনফরমেশনও দিতে পারবো না। সে কোনো হোটেলের আমার আগের ব্লগগুলো দেখেই বুঝতে পারবেন। কিন্তু এটা একটু আগের মানে ডিসেম্বর মাসে, প্রথমেই তো বললাম ঘুরতে গেছিলাম, একটু আমি লেটে পোস্ট করছি। আস্তে আস্তে দেখতে থাকুন, আমি এক এক করে আমরা কি করলাম, কোথায় কোথায় বেরোলাম সেগুলো দেখাবো। আমার 4:40 সেই তো মাথায় ঘুরি ফেলে তুলছে একটা নাম ছিল। नज़दीक होता है आप? क्या? मुझे मालूम नहीं प्रीपेड टैक्सी स्टैंड कहाँ है। आगे बैग लगे। আমরা ফ্লাইট ধরে 2.5 ঘন্টা মতো লাগলো আহমেদাবাদ পৌঁছালাম। তারপরে সেদিন প্রায় হোটেলে পৌঁছতে রাত হয়ে গেছিলো। সেদিনটা আমরা আর কোথাও বেরোইনি, রাত্রিটা রেস্টই নিয়েছি হোটেলে। পরের দিন সকালবেলা আমরা বেরিয়েছিলাম আহমেদাবাদ শহরটা দেখতে। এরপরে আমরা সকালবেলা কোথায় কোথায় ঘুরলাম, কী দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লগিং করতে গেলে তো ভিডিও করতে হবে। বেরোলাম আহমেদাবাদ শহরটা দেখব। প্রথমেই গেলাম সবরমতী আশ্রম। সবরমতী নদীর ধারেই এই আশ্রমটি। আপনাদের তো ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান। 1917 সালে মহাত্মা গান্ধী এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। এগুলো তো আপনারা, এই ইতিহাস তো আপনারা সবাই জানেন, আমি আর কি বলবো। হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর পরিবেশটা। হ্যাঁ, পাশে নদী আর এরকম সবুজে ভরা এরকম একটা সুন্দর জায়গা, খুব ভালো লাগছিল। আর ভাই তো মাকে সমানেই হুইল চেয়ার নিয়ে প্রত্যেকটা জায়গা দেখিয়েছে। সারাক্ষণ হুইল চেয়ারে করে দেখুন মাকে নিয়ে ভাই ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, আমরা তারপরে এই সবরমতী আশ্রমের বিভিন্ন জায়গা দেখলাম। এখানে অনেক লাইব্রেরি আছে, তারপরে অনেক কিছুই দেখার। এটা আপনারা সবাই জানেন, দেখার মানে অনেক পুরনো ইতিহাসের কাহিনী, অনেক ছবি, যেখানে আমি আমাদের রবীন্দ্রনাথ আর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিও ওখানে দেখতে পেলাম। যাই হোক, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আমরা ঘুরে টুরে ফিরে এলাম। রাস্তায় একটু কিছু একদম অথেন্টিক, রাস্তা থেকে কিনে নিলাম একদম অথেন্টিক গুজরাটি ফুড, যেটা আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম। কারণ আমাদের সেদিনকে বিকেলেই বন্দে ভারত ছিল। আমরা বন্দে ভারত ধরে যাব হচ্ছে দ্বারকা, আমরা বাংলায় দ্বারকা বলি, ওটা ওখানে দ্বারকা বলে। দ্বারকা গেছিলাম।
तो वहाँ पर जो अंग्रेज़ों ने वहाँ पर लाठी चार्ज भी किया था, तो कुछ लोग बहुत बड़ा था সব হিন্দিতে লেখা, বুঝতে পারছি না। কস্তুরবা গান্ধীজি রাষ্ট্র কি করতে আমি কি করতে আমি তারপর আমরা ওই দিন বিকেলবেলায় বন্দে ভারত ধরে রওনা দিলাম দ্বারকার পথে। এই যে মা আর ভাই বসে আছে, আমি ভিডিও করছি, ট্রেনটারও একটু ভিডিও করে নিলাম, তারপর একটা সেলফিও তুললাম। দ্বারকা পৌঁছে সকালবেলাটা আমরা বিশ্রাম নিয়ে বিকেলবেলা বেরিয়েছি। মায়ের তো একটু হেক্টিক হয়ে যাচ্ছে, তা আমরা এখন সুদর্শন সেতু দিয়ে চলেছি বেট দ্বারকা দেখতে। হ্যাঁ, দ্বারকা হচ্ছে ভারতের প্রাচীনতম পৌরাণিক নগরগুলির মধ্যে একটা অন্যতম। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী ভগবান কৃষ্ণের এটা হচ্ছে রাজ্য রাজধানী। মহাভারত, ভগবত পুরাণ এবং বিভিন্ন পুরাণের দ্বারকার উল্লেখ পাওয়া যায়। বলা হয় মথুরা ত্যাগ করার পর শ্রীকৃষ্ণ সমুদ্র তীরে এই নগরী প্রতিষ্ঠা করেছিলেন। দ্বারকা শব্দের অর্থ হচ্ছে দ্বার বা প্রবেশপথ, অর্থাৎ স্বর্গের প্রবেশদ্বার। পুরাণ অনুসারে দ্বারকা ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি নগরী। এখানে অসংখ্য প্রাসাদ, মন্দির, সুন্দর রাস্তা ছিল। বিশ্বাস করা হয় বিশ্বকর্মা দেবতা স্বয়ং এই নগরী নির্মাণ করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যুর পর সমুদ্র ধীরে ধীরে শহরটিকে গ্রাস করে নেয় এবং প্রাচীন দ্বারকা জলের নিচে হারিয়ে যায়। ভেট দ্বারকা দর্শন করলাম, কিন্তু ওখানে মেন মন্দিরগুলো এখানে ক্যামেরা, মোবাইল কিছুই অ্যালাউ নয়, তাই ওখানকার কোনো ভিডিও বা ছবি নিতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারছি না। তারপরে আমরা ফেরার পথে গেলাম একটি শিব মন্দির, একটা বড় শিবলিঙ্গ আর কি সমুদ্রের মধ্যে থেকে বোধহয় উঠেছে, সেখানে দর্শন করলাম। খুব সুন্দর জায়গাটা, অন্ধকারে খুব ভালো বোঝা যাচ্ছে না, চারিদিকে সমুদ্র আর ওখানে যে শিব মন্দির, দেখুন সুন্দর শিব মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগছিল। আর মানে খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপরে আমরা এসে পৌঁছলাম রুক্মিণী মন্দিরে। এই রুক্মিণী মন্দিরের মানে ভাস্কর্য খুব সুন্দর। আমি তাই জন্য এরকম মন্দিরটা পুরো ঘুরে ঘুরে, কত বছর আগের তৈরি, অথচ কত সুন্দর এর মানে ভাস্কর্য। আমি এই পুরো মন্দিরটা ঘুরে ঘুরে এই জন্য ভিডিও করলাম। এর ভেতরে ছবি তুলতে দেয়, আমি ঢুকেও ছিলাম, এর ভেতরে ছবি তুলেওছি।
তো মন্দিরের ভিডিওই আমি বেশি করেছি, আপনারা দেখুন। অবশ্যই আপনারা যখন ভেট দ্বারকা যাবেন, ভেট দ্বারকা থেকে ফেরার পথে এই মন্দিরগুলো দর্শন করবেন, খুব ভালো লাগবে। চারিদিকে সমুদ্র, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে এই মন্দিরগুলো খুবই সুন্দর লাগছিল। இங்கே உட்காந்துக்க வேண்டாம், பள்ளி மேலே உட்காரும். பின்னாடி எப்படி இப்படி இருக்குது, அங்கே உட்காந்துக்கலாம், இங்கே போய் உட்காந்துக்கலாம். দ্বারকা মন্দিরের নতুন যেটা মন্দির তার ক্লিপস দেখাবো, কারণ সেখানে কোনো রকম ক্যামেরা বা ছবি করা, ভিডিও করা অ্যালাউ ছিল না। প্রাচীন দ্বারকা নগরী যখন সমুদ্রের জলের তলে তলিয়ে যায়, তারপর তার স্মৃতিকে ধরে রাখতে নতুন দ্বারকা মন্দির নির্মাণ করা হয়। আচ্ছা, এই মন্দিরে শ্রীকৃষ্ণকে রানচার্জি বলা হয়। এইখানে দ্বারকায় কথিত আছে, শ্রীকৃষ্ণ যখন বারবার জরাসন্ধের আক্রমণের মুখে পড়েন, তখন মথুরা জনগণকে রক্ষা করার জন্য তিনি সরাসরি যুদ্ধ না করে যুদ্ধক্ষেত্র থেকে ত্যাগ করেন এবং পরে দ্বারকায় গিয়ে বসতি স্থাপন করেন। তারপর দ্বারকাতে দুদিন থেকে আমরা পৌঁছালাম সোমনাথ। প্রথমেই আমরা সোমনাথ পৌঁছে প্রথম দিনটা আমরা রেস্ট নিই, কারণ মায়ের খুব হেডটিক হয়ে যাচ্ছিলো। সকালবেলা একটা রেস্ট নিই, সেদিনকে সকালে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম। বিকেলের গুলো আমি পরে দেখাচ্ছি। পরের দিনকে আমরা গেছিলাম নাগেশ্বর টেম্পল। নাগেশ্বর হচ্ছে শিবলিঙ্গের যে 12 জন যে শিবলিঙ্গের নাম আছে তার মধ্যে এটা হচ্ছে জ্যোতির্লিঙ্গের টেম্পল। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। অনেকক্ষণ ওখানে থাকলাম। ভাই তো সারাক্ষণই মাকে, আর আমাদের একটা কি সুবিধা আছে জানেন তো, মা যেহেতু সিনিয়র সিটিজেন, হুইল চেয়ারে চলাফেরা করছে, ভাই সারাক্ষণ হুইল চেয়ার, মাকে নিয়ে হুইল চেয়ার টেনে যাচ্ছে। আমি অনেকবার চেয়েছি, আমাকে দিচ্ছিল না। আমাদের কি হয়েছে, সমস্ত মন্দিরেই আমরা এইখানে মন্দিরে যেমন ক্যামেরা ইউজ করা ছিল, করতে পারছিলাম। সমস্ত মন্দিরেই আমরা খুব ভিআইপিভাবে ঢুকে গেছি, ফাঁকায় দিয়ে, লাইনে দাঁড়াতে হয়নি। এই হোক, তারপরে তাদের একটি পবিত্র স্থান, সোমনাথ মন্দির থেকে স্বামী মন্দিরে সেখানে কথিত আছে যে শ্রীকৃষ্ণ, শোকগ্রস্ত শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বিশ্রামের জন্য ধ্যানে বসেছিলেন। সেই সময় জলা নামে এক ব্যাগ হরিণের চোখ ভেবে দূর থেকে শ্রীকৃষ্ণ পায়ে তিলমাত্র করেন। ওখানেই শ্রীকৃষ্ণের কী বলবো, ঈশ্বরের তো মৃত্যু হয় না, দেহত্যাগ করলেন ওখানেই শ্রীকৃষ্ণ। আচ্ছা, তারপরে ওইখানে এই মন্দিরের ভেতরে সেই পুরনো গাছটিও আছে, কয়েক হাজার বছরের পুরনো। আর এখানে দেখুন, এখানে ওই জরা শ্রীকৃষ্ণকে হরিণের চোখ ভেবে তীর মারার পর ওনার যে অনুতাপ হয়, তখন শ্রীকৃষ্ণর পায়ের কাছে এসে ক্ষমা চেয়েছিল। তখন ইতিহাস বলে যে, মাইথোলজিক্যালি বলে, এরকম আছে যে নাকি আগের জন্মে রাম বালিকে মেরেছিল,
বালি এই জন্মে জড়া হয়ে জন্মেছে, সেই এটাই নাকি মানে সেই এ জন্মে এই জড়া, তাই শ্রীকৃষ্ণকে মানে বধ করলো। সেভাবে সি বিচ কিছু নেই। এটা হচ্ছে বানেশ্বর। এখানে জোয়ার আছে বলে এখন বোঝা যাচ্ছে না। এখানে 5টা শিবলিঙ্গ পরপর আছে। হ্যাঁ, আমার স্টিল ছবিতে উঠেছে সেইটা, কিন্তু এখন ভিডিওতে আমি ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু আমি একটু প্রাকৃতিক সৌন্দর্যেরই ছবি তুললাম এখানে, যাকে এখানে এইভাবেই ছবি তুললাম। খুব সুন্দর লাগছিল, সানসেট হচ্ছিল, খুব সুন্দর এই জায়গাটা। একজনকে ফাঁকা পেয়েছি। এটা খালি হয়েছে, এটা এখনো হয়নি। হ্যাঁ, ওটা খালি হয়ে গেছে, ওই শিবলিঙ্গ খালি হয়ে গেছে। এখন তো ভাটা হয় উচিত, এই মানে সে একদম গরমে হয়। এখন মানে খুবই আছে সমুদ্রে। চা করবে মনে হচ্ছে, ফুটে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবারে এখানে পঞ্চলিঙ্গ দেখা যায় ভাটার সময়। দূর থেকে না হলে একসাথে আসবে না। গুজরাট হলো পৌরাণিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসে সমৃদ্ধর এক অনন্য মিলনভূমি। ভারতবর্ষের পশ্চিম উপকূলে অবস্থিত এই রাজ্যটি প্রাচীন সভ্যতার স্মৃতি বহন করে চলেছে। হিন্দু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য দেওয়ারকে উল্লেখ গুজরাটকে বিশেষ মর্যাদা দিয়েছে। একই সঙ্গে আরব সাগরের বিস্তীর্ণ উপকূল, কচ্ছের সাদা মরুভূমি, গির অরণ্য, সিংহ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য গুজরাটের সৌন্দর্য আরও আকর্ষণীয় করে তোলে। যদিও আমাদের কাছে বা দিউ বা গির যাওয়া সম্ভব হয়নি, কারণ মা পারতো না। আমরা শুধু মানে মন্দিরগুলোই দর্শন করেছি। ইতিহাসের পাতায় গুজরাটের গুরুত্ব অপরিসীম। সিন্ধু সভ্যতার নিদর্শন থেকে শুরু করে বাণিজ্য, সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনে এই অঞ্চলের অবদান উল্লেখযোগ্য। তাই বলা যায় পৌরাণিক কাহিনী, প্রকৃতির অপরূপ রূপ এবং ইতিহাসের গৌরব সব মিলিয়ে গুজরাট এক অসাধারণ ঐশ্বর্যের আধার। গেলাম গুজরাটের ত্রিবেণী সঙ্গমে। হিরণ কপিল আর সরস্বতী নদীর সঙ্গম এখানে হয়েছে। খুব সুন্দর, 3টে কালার আলাদা করে বোঝাও যাচ্ছিল। দিনের বেলা এলে হয়তো আরো ভালো করে বোঝা যেত।
আমাদের মেন ডেস্টিনেশন যেটা ছিল সোমনাথ টেম্পল, সেটারও একই ব্যাপার। এত সুন্দর জিনিস যেটাকে যেখানে ক্যামেরা অ্যালাউ নয়, আমরা ভেতরে কোনো ক্যামেরা কিছু নিয়ে, মোবাইল কিছু নিয়ে ঢুকতে পারলাম না। সোমনাথ মন্দির তো শুধু মন্দির নয়, শিবের মন্দির নয়, সোমনাথকে নিয়ে অনেক ইতিহাস আছে, সকলেই জানে সোমনাথের ইতিহাস। সোমনাথ মন্দির কতবার লুট হয়েছে, কী হয়েছে। যাই হোক, সোমনাথ মন্দিরে আমরা ঢুকলাম, মন্দির দর্শন করলাম। আবারও বলি, মায়ের জন্য হ্যাঁ, আমরা একদম ফাঁকায় ভিআইপি দিয়ে ঢুকে সোমনাথ মন্দির দর্শন করলাম। তারপর দেখলাম সোমনাথের লেজার শো, মানে সোমনাথ মন্দিরের কাহিনী নিয়ে একটা লেজার শো। কী যে ভালো লাগছিল, পাশে সমুদ্রের সুন্দর ফুরফুরে হাওয়া, আর ওই গ্যালারিতে বসে, আর অমিতাভ ন্যারেট করছেন লেজার শোটা, ঘম করছে গলা, অপূর্ব লেগেছে আমার। মানে পুরো ট্রিপটার মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সোমনাথ টেম্পল। হ্যাঁ, আমরা তো সোমনাথের কোনো তুলিনি, তাই বাইরে থেকেই সোমনাথ মন্দিরের তুলিনি, মানে তোলা যায়নি, তাই বাইরে এসেই রাত্রিবেলা তো সমুদ্রটাকে ঠিক বোঝানোও যাচ্ছে না, আর সোমনাথের বাইরের ছবিগুলো তুলছিলাম। আচ্ছা, সোমনাথ মন্দিরের পাশেই আম্বানিদের একটা 5 স্টার মতো হোটেল আছে, যেটা ওরা এবং তার সঙ্গে একটা নিচে রেস্টুরেন্ট আছে যেখানে সব রকম খাবার পাওয়া যায়। এই যে এই হোটেলটা, এইটা মানে 5 স্টার ফেসিলিটি, কিন্তু এটা যেহেতু সোমনাথ ট্রাস্টিকে এরা দিয়ে দিয়েছে আম্বানিরা, তাই এটার মানে আমরা যে হোটেলটায় ছিলাম খুবই ভালো, মোটামুটি আমরা আগেটা জানতাম না। একই খরচায় এই ইনফরমেশনটা আপনাদের দিলাম যে আপনারা যদি সোমনাথ যান তাহলে আগের থেকে এই আম্বানিদের হোটেলের এইটা বুক করবেন, এটা সম্বন্ধে জেনে নেবেন। হ্যাঁ, এটা সোমনাথ ট্রাস্টির আন্ডারই পড়ে, মানে সামনেই একদম সমুদ্র দেখতে পারবেন। আমরা দিনের বেলা এখানে দেখতে পারিনি, সামনে সমুদ্র দেখতে পারবেন, পাশেই সোমনাথ মন্দির, আর খাওয়া দাওয়ারও খুব সুবিধা। পাশে বিরাট রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা রাতের ডিনারটা কিনছিলাম। যাই হোক, আমাদের মন্দির দর্শন হলো, সোমনাথ দর্শন হলো, প্রাণটা ভরে গেল, খুব ভালো লাগলো। এটা কিন্তু অন্য মন্দির, এই যে এখন যেটা দেখছেন এটা কিন্তু অন্য মন্দির, এটাও খুব সুন্দর মন্দির। এখানে মন্দিরই বেশি দেখা হয়েছে, মন্দিরের বাইরের এটা একটা দ্বীপের মতো সুন্দর জায়গা, এটা নাগেশ্বর টেম্পলের পাশে, খুব সুন্দর জায়গা। মন্দির তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে খুবই ভালো, সুন্দর লেগেছে পুরো ট্রিপটা। আর সঙ্গে মা ছিল, ভাই ছিল, ভালো তো লাগবেই। আরও সবাই মিলে যদি যেতে পারতাম, মানে ভাইয়ের ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবাই মিলে গেলে আরও মজা হতো, আরও আনন্দ হতো। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। পেছনে সোমনাথ মন্দিরকে ফেলে সমুদ্রের পাশ ধরে আমরা চলেছি স্টেশনের পথে। আজকে আমরা আবার বন্দে ভারত ধরে আহমেদাবাদ যাব। তা যাই, দেখুন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি। হয়তো মোবাইলটা খুব কাঁপছিল, আমরা অটো করে যাচ্ছি, সেভাবে ছবিটা একটু পেটে যাচ্ছে, ভালোভাবে আসছে না। খুবই সুন্দর লাগছে, কারণ আমি দিনের বেলা এই সমুদ্রটা এইভাবে দেখতে পাইনি, আজকে দেখতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, খুব আনন্দ করলাম, কদিন খুব মজা করলাম। এখন বাড়ি ফিরে যেতে মন খারাপ লাগছে। এবার দেখুন, এবার সমুদ্রটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। वीरभंजन, अच्छा वो यही तो है बानेश्वर। अच्छा, समझ गया। ये बाण गंगा हाँ जी हाँ जी हाँ जी, एकदम एकदम।
কাল রাত্রে সোমনাথ থেকে আমরা আহমেদাবাদ পৌঁছেছি। আহমেদাবাদ রাতটা থেকে আমাদের সকালের ফ্লাইট ছিল। সকালবেলা এসে পৌঁছালাম আহমেদাবাদ এয়ারপোর্টে। বল্লভভাই চলে নাম। যাই হোক, এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, দেখুন ভালো করে। সেদিনকে রাত্রিবেলা ভালোভাবে দেখতে পারিনি, যেদিন আসছি। আজকে সকালে এসে একটু ভালো করে এয়ারপোর্টটা দেখুন। এখানটা দাঁড়াও, একটু তোমার একটা ছবি তুলে দেবো। দাঁড়াও, একা দাঁড়াতে পারবে? ফেরো, এদিকে ফেরো, টার্মিনাল এদিকে ফেরো। ছিল না ধর Good.